আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের এই গতি চ্যাপ্টারের ৩ নাম্বার ক্লাস। তো গত ক্লাসে আমরা গতির সমীকরণ নিয়ে একদম বিস্তারিত আলোচনা করেছি এবং একই সাথে কিছু গাণিতিক প্রবলেম সলভ করেছি। তো আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের পড়ন্ত বস্তু নিয়ে আমরা আলোচনা করব এবং একই সাথে পড়ন্ত বস্তুর সূত্রগুলো দিয়ে কিছু ম্যাথ সলভ করব। আমি তোমাদের সাথে আছি রিজওয়ান চৌধুরী সাবের। চলো আর দেরি না করে শুরু করা যাক। তো দেখো তাহলে আমাদের এই যে পরন্ত বস্তুর হচ্ছে ৩টা সূত্র আছে। ঠিক আছে? আমাদের পরন্ত বস্তুর প্রথম সূত্র হচ্ছে কি? প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় বলতে ধরো এই যে এটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা থেকে যদি আমরা যদি একটা পাথর এবং একটা পেজ অথবা একটা তুলাকে যদি আমরা ছেড়ে দিই এবং যদি কোনো বাধা না থাকে, তাহলে এটা সমান সময়ে এসে মাটিতে পড়বে। ধরো এখন যদি আমরা তো নর্মালি কি দেখি, যদি আমরা একটা পাথর এবং একটা কাগজকে যদি আমরা ছেড়ে দিই তাহলে দেখি যে পাথরটা আগেই নিচে পড়ে যায়। আর আর কাগজটা কি করে? কাগজটা হচ্ছে আস্তে আস্তে এদিকে হেলে দুলে দুলে নিচে পড়ে। কারণ হচ্ছে কি? এটা হচ্ছে বাতাসের বাধা। এই যে কাগজ এটা হচ্ছে কাগজ। এটার মধ্যে এটা হচ্ছে কি? বাতাসের বাধার কারণে নিচে না পড়তে সময় লাগে। ঠিক আছে? এখন ধরো একটা জায়গা, এটা হচ্ছে একটা রুম। এই রুমের মধ্যে এমন ভাবে সেট করা আছে যেখানে কোনো ধরনের বাতাস নাই। এই যে একটা বাতাস ছাড়া অর্থাৎ কোনো বাধাই থাকবে না, এমন একটা রুমের মধ্যে যদি আমরা একটা পাথর এবং একটা কাগজের টুকরাকে যদি ছেড়ে দিই, তাহলে এই যে কাগজের টুকরা আর পাথর, ঠিক আছে, দুইটা কি করবে? দুইটাই একই সময় এসে মাটিতে পড়বে। অর্থাৎ একটা আগে অথবা একটা পরে এমন হবে না, দুইটাই একসাথে মাটিতে পড়বে। যদি এমন একটা রুমের মধ্যে রাখি যে রুমটার মধ্যে কোনো বাতাস নাই, অর্থাৎ কোনো বাধাই নেই। এটা হচ্ছে প্রথম সূত্র। অর্থাৎ এই যে সূত্র এগুলো হচ্ছে যে কে দিয়েছে? হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও। তাহলে এটাকে হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও প্রথম সূত্র বলে আর কি। তারপর হচ্ছে আমরা ২ নাম্বার সূত্রে আসি। তাহলে ২ নাম্বার সূত্রে কি বলছে? ২ নাম্বার সূত্রে বলছে হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ এই যে এই জায়গা থেকে যদি আমরা একটা বলকে অথবা একটা পাথরকে যদি আমরা ছেড়ে দিই উপর থেকে, পাথরকে আমরা নিচের দিকে ছেড়ে দিলাম, এইটা সময়ের সাথে সাথে কি করবে? ওটার বেগ বাড়বে। অর্থাৎ সময় যত বাড়বে এটার বেগও তত বাড়বে। ঠিক এই জিনিসটাই বলছে, সময় যত বাড়বে বেগও তত বাড়বে। এটা হচ্ছে, তাহলে আমরা এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি? ভি প্রপোর্শনাল টু টি। ভি মানে হচ্ছে বেগ আর টি হচ্ছে সময়। তাহলে এই যে দেখো, আমরা এই যে ভি প্রপোর্শনাল টু টি, এটা দিয়ে আমরা আরেকটা সূত্র বের করতে পারি। এই যে আমরা তো জানি, আমরা প্রপোর্শনাল যদি উঠাইতে চাই তাহলে এই জায়গায় কি করি? আমরা একটা ধ্রুবক দিই। তাহলে আমরা এই জায়গায় ধ্রুবকটা না দিয়ে আমরা লিখি, তাহলে প্রপোর্শনটা উঠাই দিলাম। ঠিক আছে? তাহলে ভি ধ্রুবক আর টি। তাহলে এইবার আমরা যদি ধ্রুবকটাকে এই পাশে রাখি, টিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে হবে হচ্ছে ভি বাই টি ইকুয়াল ধ্রুবক। ঠিক আছে? অর্থাৎ এই জায়গায় বোঝা যাচ্ছে হচ্ছে কি, প্রথম থেকে হচ্ছে সময় যত বাড়বে বেগ তত বাড়বে। সময় যদি আর না বাড়ে তাহলে বেগও বাড়বে না। অর্থাৎ সময়ের উপর বেগটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ঠিক আছে? এই জায়গায় দেখো, তাহলে আমরা পাইলাম কি? এই এই সম্পর্কটা থেকে পাইলাম হচ্ছে ভি বাই টি ইকুয়াল ধ্রুবক। এই সম্পর্কটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এটা হচ্ছে কি? ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল ভি টু বাই টি টু ইকুয়াল ধ্রুবক। অর্থাৎ আমরা যদি একটা বস্তুর ক্ষেত্রে যদি আমরা কয়েকটা সময় এবং ধরো একটা নির্দিষ্ট সময় পাবো, অর্থাৎ ধরো এই বস্তুটা টি ওয়ান সময়ে ভি ওয়ান সময়ে ভি ওয়ান বেগ অর্জন করছে, তাহলে এখন যদি আমরা বলি যে টি টু সময়ে এই বস্তুটার বেগ কত হবে, তখন তাইলে আমরা এই যে সম্পর্ক যেটা আমরা এখন লিখলাম, এই যে ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা দিয়ে আমরা ভি টু
অথবা T2, অর্থাৎ আমরা যদি এই জায়গা থেকে তাহলে V1 T1 V2 T2 এই যে চারটার পাইলাম, এই চারটা থেকে যদি আমরা যে কোনো তিনটার মান জানা থাকে তাহলে আমরা চতুর্থটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে একটা সম্পর্ক পাইলাম, এই সম্পর্কটা দিয়ে আমরা কি করব, একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা যদি আমরা সলভ করি তাহলে এই যে সম্পর্ক যেটা এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো, তাইলে আমরা এই জায়গায় আমরা একটা প্রবলেম দিছি। প্রবলেমটা হচ্ছে কি, মুক্তভাবে পরন্তু একটি বস্তু 4 সেকেন্ডে, তাহলে এখানে টি হচ্ছে 4 সেকেন্ড, 4 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? তাহলে দেখো এই জায়গায় হচ্ছে আমরা একটা সময় আছে, আবার এই জায়গায় আরো একটা সময় আছে। তাইলে আমরা প্রথম যে সময় আছে, প্রথম সময়টাকে আমরা ধরবো T1, আর পরের সময়টাকে আমরা ধরবো হচ্ছে T2। আর এই জায়গায় আরেকটা জিনিস দেখো, এই যে এই জায়গায় এখানে একটা বেগ আছে, এখানে একটা বেগ আছে, আবার আমাদেরকে বলছে যে আরো একটা বেগ বের করতে। তাহলে আমরা প্রথম যে বেগ আছে এটাকে ধরবো V1, আর শেষের বেগটাকে ধরবো হচ্ছে আমরা V2। তাহলে আমাদের T1 এবং V1 জানি, আবার T2 ও জানি, কিন্তু আমরা V2 কি এটা জানি না। তাহলে এটা আমরা কিভাবে বের করব? এই যে ইকুয়েশন, এই যে সম্পর্কটা বের করছি, V1/T1 ইকুয়াল V2/T2, এই সম্পর্ক দিয়ে আমরা বের করব। তাহলে চলো আমরা এই যে সম্পর্কটা দিয়ে আমরা V2 এর মান বের করে ফেলি। তাহলে আমাদের কাছে কি কি দেয়া আছে? আমাদের কাছে দেয়া আছে হচ্ছে V1, তাহলে V1 ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে T1, T1 হচ্ছে 4 সেকেন্ড, T1 হচ্ছে 4 সেকেন্ড। আর T2, T2 কত দেয়া আছে? T2 হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখন আমাদের বের করতে হবে হচ্ছে V2, আমাদের বের করতে হচ্ছে V2। তাহলে V2 সমান কত? তাহলে দেখো আমরা এই সম্পর্কটা আগে লিখি। এই যে সূত্র দিয়া মেইনলি তোমাদের কি সিকিউতে কোশ্চেন আসে না, এগুলো হচ্ছে এমসিকিউতে কোশ্চেন আসে। বলো যে একটা মান দিয়ে যে এরকম একটা কোশ্চেন আসে, বলো যে ব্যাক বের করো অথবা সময় বের করো, এগুলো হচ্ছে মেইনলি তোমাদের এমসিকিউতে আসে। তাহলে দেখো আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হচ্ছে V2। তাহলে আমাদের V2 বের করতে হবে, তার মানে V2 কে আমরা এক পাশে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এখন গুণ করি, কোনাকুনি গুণ করব। দেখো এখন আমরা হচ্ছে কোনাকুনি গুণ করব। ওকে, তাইলে আমরা গুণ করি। দেখো তাইলে আমরা পাইলাম কি, T1 V2 ইকুয়াল T2 V1। আমরা এই যে এটা ইকুয়েশনটা পাইলাম। এখন কি করছি? কোনাকুনি গুণ করছি, T1 V1 V2 আর হচ্ছে T2 V1। এবার যদি আমরা যদি V2 টাকে এই পাশে রাখবো, যেহেতু আমরা V2 বের করবো, তাহলে V2 টাকে এই পাশে রাখবো। তাহলে আমরা V2 ইকুয়াল T2 বাই V1, আর T1 টাকে আমরা নিচে নিয়ে আসবো। ঠিক আছে, T1। ওকে, এবার যদি আমরা মান বসাই, ঠিক আছে, তোমরা কিন্তু একটা পরপর লেগে, আমার জায়গা কম দেখে আমি এইভাবে করতেছি সাইড দিয়ে। তাহলে আমরা এবার আমরা মান বসাই দিই। মান বসালে কি হয় দেখো, তাহলে V2 ইকুয়াল T2 এর মান কত? 10। তাহলে T2 এর মান হচ্ছে 10, আর V1 এর মান হচ্ছে 10, V1 এর মানও 10। ওকে, আর T1 এর মান হচ্ছে 4, তাহলে আমরা T1 এর মান হচ্ছে 4। এইবার যদি আমরা দেখি, তাহলে 10 এর সাথে 10 গুণ করলে 100, আর 100 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 25, অর্থাৎ 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি কি, 10 সেকেন্ড পর গাড়িটির বেগ হবে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমরা যখন এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে কিন্তু অনেক ফাস্ট করতে হবে। এই যে সম্পর্কটা V1/T1 V2/T2, এই সম্পর্কটা মনে রাখতে হবে। এটা হচ্ছে কি, পরন্ত বস্তুর ক্ষেত্রে মুক্তভাবে পরন্ত বস্তু, মুক্তভাবে বলতে কি, বিনা বাধায়। বিনা বাধা বলতে ওই জায়গায় বাতাসের বাধাও থাকবে না। ঠিক আছে, তাইলে এবার আমরা হচ্ছে পরে আর একটা প্রবলেম আছে, ওইটা দেখি। তাহলে উপরের প্রবলেমটাতে আমরা কি সলভ করছি? আমরা বের করছি হচ্ছে ব্যাগ। এবার নিচের প্রবলেমটাতে আমাদের হচ্ছে সময় বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গায় কি করছে, একটি মুক্তভাবে পরন্ত একটি বস্তু 4 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে কত সেকেন্ড পর বস্তুটির বেগ 40 মিটার পার সেকেন্ড হবে? তাহলে এই জায়গা হচ্ছে আমাদের T2 বের করতে হবে। তাহলে দেখো আমাদের T1 দেয়া, তাহলে আমাদের দেখো এই জায়গায় T1 দেয়া আছে, T1 হচ্ছে 4 সেকেন্ড, T1 হচ্ছে 4 সেকেন্ড। তারপর হচ্ছে V1 দেয়া আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এবার দেখো আমাদের হচ্ছে ভি T2 কিন্তু দেয়া নাই।
টি টু হচ্ছে দেয়া নাই, কিন্তু আমাদের ভি টু দেয়া আছে। তাহলে ভি টু হচ্ছে শেষ বেগ যেটা রয়েছে, ভি টু হচ্ছে কত, 40 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর তাহলে আমাদের বের করতে হবে কি, টি টু। তাহলে আমরা একইভাবে আগের মতো এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, অর্থাৎ সূত্রটা অ্যাপ্লাই করব। এই যে ভি ওয়ান বাই টি ওয়ান, ভি টু বাই টি টু, তাহলে আমরা লিখি ভি ওয়ান বাই টি ওয়ান, ভি টু বাই টি টু। এবার দেখি এবার লাগবে হচ্ছে আমাদের টি টু, তাহলে আমরা টি টু টাকে এই পাশে নিয়ে যাবো, অর্থাৎ আমরা এবারও কি করবো, কোনাকুনি গুণ করবো। এই কোনাকুনি আবার এই কোনাকুনি, অর্থাৎ ক্রস গুণন, সহজ কথা ক্রস গুণন করবো, ঠিক আছে। তাহলে এই পাশে আসে হচ্ছে যে ভি ওয়ান টি টু, আর যদি এইভাবে গুণ করি তাহলে আসে হচ্ছে টি ওয়ান ভি টু। এবার যদি টি টু, যেহেতু আমরা টি টু বের করবো, তাহলে যদি আমরা টি টু টাকে এই পাশে রাখি আর ভি ওয়ান টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে দেখো আমরা লিখি, তাহলে এই জায়গায় লিখি, তাহলে হচ্ছে আমাদের টি টু ইকুয়াল, লিখতে পারি হচ্ছে কি আমরা, ও এই জায়গায় আমি একটু মিস্টেক করে ফেলছি, ওটা হচ্ছে টি টু আর হচ্ছে ভি ওয়ান হবে। তাহলে এটা হচ্ছে ভি ওয়ান, ঠিক আছে। তাহলে এই জায়গা হচ্ছে টি টু ভি ওয়ান, আর এই জায়গা নিচে হচ্ছে, না না উম, দেখো আমরা এই জায়গায় কি উঠছে, আমরা এই জায়গায় ক্যালকুলেশনটা করতেছি টি ওয়ান ভি টু, যেহেতু আমরা এই পাশে ভি ওয়ান টি টু নিয়ে আসছি, তাহলে এই জায়গায় হচ্ছে টি ওয়ান আর ভি টু, এই পাশে হচ্ছে টি ওয়ান ভি টু। তাহলে এখন এই পাশে আছে হচ্ছে টি ওয়ান ভি টু, আর এই পাশ থেকে ভি ওয়ানটা এই পাশে চলে আসলে হচ্ছে নিচে ভাগাকারে বসবে, ঠিক আছে। আর কোনো কনফিউশন নাই। এইবার হচ্ছে আমরা কি করবো, হচ্ছে মান বসায় দেব। মান বসালে কি, টি ওয়ান এর মান হচ্ছে 4, তাহলে টি ওয়ান এর মান 4 গুণ, আর ভি ওয়ান এর মান হচ্ছে 10, অর্থাৎ 10। ভি ওয়ান তো হচ্ছে নিচে, তাহলে ভি টুর মান হচ্ছে 40, ঠিক আছে। আর ভি ওয়ান এর মান হচ্ছে 10, তাহলে ভি ওয়ান হচ্ছে 10 নিচে। এবার যদি আমরা ভাগ করি, তাহলে ভাগ করলে কত আসবে, এই যে আমরা 10 থেকে যদি আমরা, অর্থাৎ 4, 10কে যদি আমরা 40কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 4, এই যে 4, আর তারপর হচ্ছে 4 4 16, অর্থাৎ এই জায়গায় আমরা টি সমান পাবো হচ্ছে 16 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি, এই যে বস্তুটা 16 সেকেন্ড পরে 40 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে। এটাই হচ্ছে আনসার। তারপর এরপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে তৃতীয় সূত্রটা কি। এই যে এই জায়গায় কিন্তু আরো একটা সূত্র আছে, তৃতীয় সূত্র, পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। তাহলে আমরা তৃতীয় সূত্রটা দেখি। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে দেখো, অর্থাৎ বলছে কি, এটা হচ্ছে এই উচ্চতা থেকে এই বস্তুটা নিচের দিকে নামবে, পড়তেছে। তাহলে পড়লে এই যে সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে, দূরত্বটাকে এই জায়গার মধ্যে যেহেতু উপর থেকে নিচে নামতেছে, অর্থাৎ উলম্ব বরাবর, এই দূরত্বটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। তাহলে এই জায়গায় দূরত্ব কি, দূরত্ব হচ্ছে এইচ, আর সময় তো হচ্ছে টি। অর্থাৎ নির্দিষ্ট একটা সময় যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ আমরা সম্পর্কটাকে লিখতে পারি হচ্ছে এইভাবে, এইচ সমানুপাতিক টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সম্পর্ক এই সূত্রে। তাহলে এবার দেখো, এইবার যদি এই সম্পর্কটা দিয়ে যদি আমরা এরকম একটা সম্পর্ক তৈরি করি, ওটা কিভাবে হয়, তাহলে একইভাবে আগের মতো, তাহলে এইচ এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে এই জায়গায় আমরা কি করব, এই যে সমানুপাতিক চিহ্ন এটা আছে, এটা উঠাই দেব। এটা উঠাইলে আমরা পাবো হচ্ছে কি, ধ্রুবক। তাহলে এইচ ইকুয়াল ধ্রুবক টি স্কোয়ার। একইভাবে আমরা টি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ এটা এইচ এর নিচে চলে আসবে, এইচ বাই টি স্কোয়ার ইকুয়াল ধ্রুবক। তাইলে এই এই জিনিসটাকে আমরা আগের মতো একইভাবে লিখতে পারি, ইকুয়াল দিয়ে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইকুয়াল এইচ টু বাই টি টু স্কোয়ার। তাহলে আবার ইকুয়াল হচ্ছে কি, ধ্রুবক। এই যে এখন যে একটা সম্পর্ক পাইলাম, এটা হচ্ছে এটা এই যে এই জায়গায় এইচ ওয়ান বাই টি ওয়ান, এইচ টু বাই টি টু,
ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা সম্পর্ক। ঠিক আছে? এটা হচ্ছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র থেকে আমরা এই সম্পর্কটা পাইছি। এখন দেখো এই সম্পর্ক দিয়ে কিন্তু তোমাদের এমসিকিউ আসে। এগুলা দিয়ে আসলে সিকিউ আসে না, কিন্তু এগুলা দিয়ে হচ্ছে এমসিকিউ আসে। এই যে পরন্ত বস্তুর এই যে দ্বিতীয় এবং তৃতীয় সূত্র এগুলা দিয়ে। ঠিক আছে? তাহলে এবার হচ্ছে আমরা এটা দিয়ে হচ্ছে এমসিকিউ দেখবো। কি কোশ্চেন আসতে পারে আসলে এমসিকিউ তে, এটা আমরা দেখি। তাহলে প্রবলেম, এই যে এই জায়গায় আমরা দুইটা প্রবলেম দিছি, এই দুইটা প্রবলেম যদি সলভ করো তাহলে এই যে সূত্র যেটা আমরা এখন পাইলাম এই সূত্রটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা শুরু করি। কোশ্চেন এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে প্রশ্ন কি আছে? মুক্তভাবে একটি পড়ন্ত বস্তু, মুক্তভাবে একটি পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে? অর্থাৎ দেখো আমাদের এখানে হচ্ছে T1 আছে, আবার H1ও আছে। এখন আমাদের আবার দেখো T2 ও আছে, কিন্তু আমাদের H2 কত ওটা আমরা জানি না। তাহলে আমরা এই জায়গায় বের করতে H2 বের করব। তাহলে এখন আমরা যদি H2 বের করতে যাই তাহলে আমাদের এই সম্পর্কটা ইউজ করতে হবে। যে জায়গার মধ্যে দূরত্ব এবং সময় দুইটা দেয়া থাকবে তখন আমরা কি করব, এই সূত্রটা ইউজ করব। তাহলে আমরা আগে কি কি দেয়া আছে ইনফরমেশন গুলো, ডাটাগুলো আগে লিখে নিই। তাহলে আমাদের ডাটা দেয়া আছে হচ্ছে T1, T1 সমান 6 সেকেন্ড। তারপর হচ্ছে T2, T2 তাহলে T2 সমান কত সেকেন্ড? T2 সমান 3 সেকেন্ড। এখন দেখো আমাদের H1 দেয়া আছে, H1 হচ্ছে কত? 72 মিটার, 72 মিটার। এখন আমাদের বের করতে হচ্ছে H2 সমান কত। এখন যদি আমরা H2 সমান বের করতে যাই তাহলে আমাদের প্রথমে সম্পর্কটা লিখবো। সম্পর্কটা ঠিক H1 বাই T1 স্কোয়ার ইকুয়াল H2 বাই T2 স্কোয়ার। ঠিক আছে? তাহলে এবার দেখো, এবার হচ্ছে আমরা বের করবো কি H2, অর্থাৎ এই যে H2 টাকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি পাইতেছি? H2 T1 স্কোয়ার, অর্থাৎ ক্রস গুণন করছি। H2 T1 স্কোয়ার ইকুয়াল H1 আর T2, অর্থাৎ এই যে H1 আর হচ্ছে T2 স্কোয়ার, অর্থাৎ এইভাবে কোনাকুনি গুণ করছি, এটাই কোনাকুনি গুণ করছি। ওকে, এবার হচ্ছে আমরা কি করব? এবার হচ্ছে আমরা H2 যেহেতু আমাদের লাগবে, তাহলে আমরা H2 কে আমরা বাম পাশে রাখবো। আমরা অলস কি করবো, যেটার মান বের করবো ওটাকে আমরা বাম পাশে রাখবো। তারপর হচ্ছে H1 বাই T2 স্কোয়ার, আর নিচে হচ্ছে T1 স্কোয়ার। এবার আমরা মান বসাই দিই। যদি আমরা মান বসাই তাহলে দেখো H1, H1 এর মান কত? H1 এর মান হচ্ছে 72 ইন্টু T2, T2 এর মান কত? T2 এর মান হচ্ছে 3, আর উপরে আছে স্কোয়ার স্কোয়ার। আর T1 এর মান হচ্ছে 6, নিচে হচ্ছে T1, T1 এর মান হচ্ছে 6, আর উপরে হচ্ছে স্কোয়ার। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা কত আসে দেখি। তাহলে দেখো, এইবার যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতে হচ্ছে 18, অর্থাৎ 18 মিটার। তাহলে আমরা বলতে পারি কি, এই যে বস্তুটি 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে? 18 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। এটাই হচ্ছে আমাদের আনসার। তারপর আমাদের নেক্সট কোশ্চেনটা কি? নেক্সট কোশ্চেন হচ্ছে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু 6 সেকেন্ডে 80 মিটার দূরত্ব অতিক্রম করলে কত সময়ে বস্তুটি 130 মিটার দূরত্ব অতিক্রম করবে? তাহলে আমরা কি করবো, আমরা এখানে প্রথমে হচ্ছে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে এটা আমরা লিখে ফেলি। ঠিক আছে? তাহলে এখানে আমরা ওকে, তাহলে এখানে আমাদের হচ্ছে T1 দেয়া আছে, H1 দেয়া আছে, তারপর হচ্ছে আমাদের কি দেয়া আছে? H2 দেয়া আছে। আমাদের বের করতে হচ্ছে T2। তাহলে আমরা লিখি, তাহলে আমরা লিখবো হচ্ছে T1 ইকুয়াল হচ্ছে 6 সেকেন্ড। তারপর হচ্ছে H1 ইকুয়াল 80 মিটার, 80 মিটার। আর H2 ইকুয়াল 130 মিটার। তারপর আমাদের বের করতে হচ্ছে T2, অর্থাৎ T2 ইকুয়াল কোশ্চেন মার্ক। তাহলে একইভাবে আমরা এইবার কি করব, এই যে সেম সূত্রটা আমরা লিখবো H1 বাই T1, H1 বাই T1 স্কোয়ার ইকুয়াল H2 বাই T2 স্কোয়ার।
একইভাবে আমরা কি করবো, ক্রস গুণন করব। ক্রস গুণন করে এবার আমাদের লাগবে কি, এবার আমাদের লাগবে হচ্ছে T2, অর্থাৎ এই যে T2টাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে T2টাকে এই পাশে নিয়ে আসলে H1/T2 হোল স্কোয়ার, তারপর এই পাশে থাকবে হচ্ছে H2 আর হচ্ছে T1 স্কোয়ার। এবার এবার হচ্ছে আমাদের যেটা বের করতে হবে ওটাকে আমরা বাম পাশে রাখবো, অর্থাৎ টি টু স্কোয়ারটাকে আমরা বাম পাশে রাখবো। বাম পাশে যদি আমরা রাখি তাহলে আমাদের ডান পাশে কি আসতেছে, ডান পাশে আসতেছে হচ্ছে H2/T1 স্কোয়ার, নিচে আসতে হচ্ছে H1। আমরা এই জায়গায় স্কোয়ারটা আমরা পরের দেখতেছি, ঠিক আছে। তারপর এই যে এই জায়গায় একটা স্কোয়ার আছে না, স্কোয়ার যদি এই পাশে যায়, স্কোয়ার এই পাশে আসলে কি, স্কোয়ার যদি এই পাশে আসে তাহলে রুট হয়ে যায়। তাহলে আমরা কি লিখবো, রুট ওভার, তাহলে আমরা একটু রুটটা সুন্দর করে দিই। তাহলে আমাদের কি আসবে, রুট ওভার H2T1 স্কোয়ার, নিচে হচ্ছে H1, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কি করবো, রুট ওভারটা একদম নিচ পর্যন্ত। এবার হচ্ছে আমরা মান বসাবো, মান বসাই। H2 এর মান হচ্ছে 30 ইন্টু T1 এর মান হচ্ছে 6, তাহলে অর্থাৎ 6 স্কোয়ার। তারপর H1 এর মান হচ্ছে 80, সরি, H2 এর মান হচ্ছে 130 অর্থাৎ 130, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমাদের রুট বাকি রয়েছে, এই যে রুট, আমাদের এই যে রুটটা আমরা দিয়ে দিই। ওকে, তাহলে এবার আমাদের ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসতেছে, এবার আমরা দেখি। তাহলে যদি আমরা এই যে ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের মান আসতেছে হচ্ছে 7.65 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের মান আসতেছে কত, আমাদের 7.65 সেকেন্ড। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা বলতে পারি কি, বস্তুটি 7.65 সেকেন্ডে 130 মিটার দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের এই যে পড়ন্ত বস্তুর 3 নাম্বার সূত্র দিয়ে আমাদের ম্যাথ। এই যে ম্যাথ, যে 4টা প্রবলেম সলভ করলাম দুটো সূত্র দিয়ে, 2 নাম্বার সূত্র আর 3 নাম্বার সূত্র দিয়ে, এই যে এগুলো হচ্ছে আমাদের কোথায় আসে, মেইনলি হচ্ছে এমসিকিউ তে আসে, ঠিক আছে। এটা একটা সূত্র, আমাদের আরেকটা হচ্ছে ফর্মুলা হচ্ছে এটা, V1/T1 V2/T2। আর একটা ফর্মুলা হচ্ছে কোনটা, আর একটা ফর্মুলা হচ্ছে এটা, H1/T1 হলো স্কোয়ার, আর একটা হচ্ছে H2/T2 স্কোয়ার। এবার হচ্ছে আমাদের পরন্ত বস্তুর আরো কিছু ফর্মুলা আছে, ওগুলা ওগুলা আমরা দেখব, ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখো, আমরা যখন পরন্ত বস্তুর এই যে সূত্রগুলা পড়বো, তাহলে পরন্ত বস্তুর সূত্রগুলা পড়ার আগে আমরা একটা কাজ করি, আমরা যে আগের ক্লাসে গতির আমরা কয়েকটা সূত্র পড়ছি, গতির কয়েকটা সূত্র আমরা এই যে এই জায়গায় লিখি। কারণ এই যে পরন্ত বস্তুর সূত্র, এগুলা কিন্তু গতির সূত্রের সাথে দেখবো যে একদম রিলেটেবল। জাস্ট একটা দুইটা আমরা এই যে প্রতীক চেঞ্জ করব, আমরা হয়ে যাবে। তাহলে আমরা ওই জায়গায় একটা সূত্র পড়ছি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তারপর আরো আরো একটা সূত্র পড়ছি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তারপর আমরা আরো একটা পড়ছি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 এস। তাহলে আমরা এই যে সূত্রগুলো লিখলাম, এগুলো আসলে কেন রাখলাম, এবার যখন আমরা শুরু করবো বুঝানো তখন দেখবো। দেখো, পরন্ত বস্তু মানে কি, পরন্ত বস্তু হচ্ছে কি, এই যে ধরো এই জায়গা থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে তুমি একটা বস্তুকে নিচের দিকে ছেড়ে দিছো, নিচের দিকে ফালাই দিছো। তাহলে যখন ফালাইছো তাহলে ওই যে বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তে থাকবে, অর্থাৎ নিচের দিকে যদি পড়ে তাহলে ওর কি হবে, এই জায়গায় একটা বেগ থাকবে হচ্ছে আদি বেগ, এই জায়গায় একটা বেগ থাকবে কি আদি বেগ, অর্থাৎ যখন ছাড়ছো তখন একটা বেগ থাকবে, তখন বেগ থাকবে হচ্ছে ওটা হচ্ছে ইউ। অর্থাৎ তুমি যদি একটা বস্তুকে ইউ আদি বেগে ছাড়ো এবং এই বস্তুটা টি সময় পর নিচে একদম মাটিতে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাটি, টি সময় পর ভূমিতে এসে স্পর্শ করলো। তাহলে দেখো এই যে বস্তুটা নিচের দিকে পড়তেছে, এই যে নিচের দিকে পড়তেছে কেন, নিচের দিকে পড়তেছে একটা বলের কারণে, ওটা হচ্ছে কি একটা ত্বরণের কারণে। যখন আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হিসাব করব তখন হচ্ছে ত্বরণটা হচ্ছে এ না, ত্বরণটা হচ্ছে জি। এই ত্বরণ, এই যে জি কে বলে হচ্ছে কি, জি কে বলে অভিকর্ষজ ত্বরণ, জি কে বলে অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ
কোনো একটা বস্তু উপর থেকে যে নিচে পড়ে এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণের প্রভাবে। অর্থাৎ পৃথিবী নিজের দিকে যে আমাদেরকে টানে, কত কি বেগ কিসে টানে, এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এই যে অভিকর্ষ ত্বরণে আমাদের দিকে টানে, পৃথিবী আমাদেরকে টানে। অর্থাৎ জি এর একটা স্পেসিফিক একটা মান আছে যেটাকে এভারেজলি ধরা হয় একদম পৃথিবীর কাছাকাছির ক্ষেত্রে। এই যে মানটা হচ্ছে কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা নিচের দিকে যে একটা বস্তু নামতেছে এটা হচ্ছে কিসের কারণে নামতেছে, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের কারণে নামতেছে। যেটা হচ্ছে যেটা কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। অভিকর্ষ ত্বরণ হচ্ছে নিচের দিকে কাজ করে, এটা সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে একটা বস্তু ইউ আদি, তুমি উপর থেকে একটা বস্তু মুক্তভাবে ছেড়ে দিছো, তাহলে ছাড়ার ফলে কি হয়েছে, একটা ইউ আদিবেগ ছিল, অর্থাৎ আদিবেগ ছিল ইউ, তারপর যে একটা টি সময় ছিল, আর একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ ভি জি ছিল। আর যখন মাটিতে যখন একদম টাচ করবে, টাচ করার আগ মুহূর্তে একটা বেগ আছে ওটা হচ্ছে ভি। অর্থাৎ অর্থাৎ মাটির আগ মুহূর্তে না, এই যে মাটিতে যে একটা টাচ করছে, টাচ করার পর একদম শেষ বেগ না, এটা শেষ বেগ হচ্ছে কি ভি। তাহলে দেখো আমরা যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে হিসাব করব তখন আমরা জি থাকবে হচ্ছে পজিটিভ, অর্থাৎ আমরা কি করব, এই যে এটাকে আমরা কি দিয়ে কনভার্ট করব, জি দিয়ে। আবার যে আরেকটা যে এই যে দেখো পরন্ত বস্তু যখন এখান থেকে ছাড়ছো, এই জায়গা থেকে যখন ছাড়ছো, এটা কি করছে, এই যে এই জায়গায় এতটুকু দূরত্ব অতিক্রম করছে না, এই যে এতটুকু দূরত্ব, এই দূরত্বকে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে কি দিয়ে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা দূরত্বকে লিখি হচ্ছে এইচ দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই যে গতির সমীকরণের সাথে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্রের ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি এইচ আর একটা হচ্ছে জি। জিটা হচ্ছে এই যে ত্বরণ, এই ত্বরণকে হচ্ছে জিটা রিপ্লেস করবে, আর এই যে আমরা দূরত্ব এস পাইছি এই এস কে হচ্ছে রিপ্লেস করবে এইচ। তাহলে দেখো আমরা যদি রিপ্লেস করে দিই, রিপ্লেস করলে আমরা কি সূত্র পাচ্ছি, রিপ্লেস করে আমরা পাচ্ছি হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস, এই যে এর জায়গায় হচ্ছে জি, ইউ প্লাস জি আর হচ্ছে টি। তারপর আমরা দ্বিতীয় সূত্র যেটা পাচ্ছি, তাহলে এই জায়গায় এস কে রিপ্লেস করবো হচ্ছে এইচ, এস কে রিপ্লেস করবো হচ্ছে এইচ ইকুয়াল, তারপর হচ্ছে বাকি সব সেম থাকবে, শুধু জি এর জায়গায় পরিবর্তন, এর জায়গায় পরিবর্তন হবে। তাহলে এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ, এই পর্যন্ত ঠিকঠাক। তাহলে চেঞ্জ হবে হচ্ছে শুধু এর জায়গায় রিপ্লেস হয়ে বসবে হচ্ছে জি, জিটি স্কোয়ার। একইভাবে এই জায়গায়ও ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, এই জায়গায় এর জায়গায় হবে জি আর এস এর জায়গায় হবে এইচ। তাহলে এই এই যে এগুলো হচ্ছে আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই জিনিসটা আরেকবার রিক্যাপ করে দিই এই জিনিসটা। তাহলে দেখো আমরা যদি একটা বস্তুকে যদি উপর থেকে যদি ছেড়ে দেই, বিনা বাধা যদি ছেড়ে দেই, তাহলে বস্তুটা কি উপর থেকে নিচের দিকে পড়তে থাকবে। যখন পড়তে থাকবে তখন এর মধ্যে একটা ত্বরণ কাজ করবে, ত্বরণটা হচ্ছে জি। তাহলে ত্বরণটা হচ্ছে জি, আর এই যে জি কে বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটা হচ্ছে পৃথিবীর দিকে কাজ করে, অর্থাৎ নিচের দিকে কাজ করে। এই যে অভিকর্ষ ত্বরণের একটা মান আছে, এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে একটা এভারেজ মান ধরতে পারো। এটা হচ্ছে পৃথিবীর কাছাকাছি, একদম পৃথিবীর কাছাকাছি, এটা হচ্ছে মান। তারপর এই জায়গায় আরেকটা, এই যখন একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে ছাড়বো তখন একটা আদিবেগ থাকবে, আর একটা নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট সময় পরে বস্তুটা মাটিতে পড়বে। তো মাটিতে পড়ার সময় যে একটা, মাটিতে পড়লে যে একটা বেগ হবে, শেষ বেগ, ওই বেগটাকে আমরা বলছি হচ্ছে ভি। এটি হচ্ছে আমাদের পরন্ত বস্তুর কনসেপ্ট। তাহলে দেখো আমরা একটা বস্তু নিচের দিকে পড়লো, এখন এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা পরন্ত বস্তু গেল, পরন্ত বস্তুর ক্ষেত্রে তিনটে সূত্র, এবার হচ্ছে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হিসাব করব। তাহলে দেখ এর মধ্যে আমাদের এই যে গতির সম্পর্কগুলোকে আমরা কি করব, এগুলো হচ্ছে গতির সম্পর্ক, এগুলো হচ্ছে গতির সম্পর্ক, গতির সম্পর্ক, ঠিক আছে? অর্থাৎ গত সম্পর্ক না লিখে আমরা এটাকে সূত্র লিখি, গতির সূত্র। আর এই যে এই তিনটা যে আমরা লিখলাম, এই তিনটা কি সূত্র, এই তিনটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র, ঠিক আছে? এই যে এই তিনটে হচ্ছে আমাদের পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর সূত্র। এই যে আমরা লিখে দিয়েছি পরন্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পরন্ত বস্তুর
যখন আমাদের সিকিউতে ম্যাথ আসবে তখন আমরা এই যে সূত্র এগুলা দিয়েই করতে হবে। পরন্ত বস্তুর ক্ষেত্রে কি করবো, আমরা এই যে সিকিউতে এই যে সূত্র এগুলা দিয়ে আমরা ইউজ করব। তারপর হচ্ছে আমাদের পরন্ত বস্তুগুলো। এবার হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে, ওইটা হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু, তাহলে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আসলে আমরা কি বুঝবো, দেখো নিক্ষিপ্ত বস্তুটা আমরা একটু বুঝাই। আমরা নিক্ষিপ্ত বস্তু লেখাটাকে আমরা এই জায়গায় নিয়ে আসি, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তু মানে কি, নিক্ষিপ্ত বস্তু মানে হচ্ছে তুমি একটা বস্তুকে কি করছো, উপরের দিকে ছুঁড়ে মারছো। এই যে একটা বস্তুকে, এটা হচ্ছে মাটি, ঠিক আছে, এটা হচ্ছে মাটি। মাটি থেকে কি করছো, উপরের দিকে, এই যে উপরের দিকে একটা বস্তুকে উপরের দিকে মারছো, অর্থাৎ ধরতে পারো কি তুমি একটা বলকে উপরের দিকে মারছো। তাহলে একটা বলকে উপর দিকে মারছো মানে নিক্ষেপ করছো। এখন আমরা একটু আগে একটা কথা বলছি কি, অভিকর্ষ ত্বরণ জি, জি কোন দিকে কাজ করে, জি সবসময় হচ্ছে নিচের দিকে কাজ করে। যখন তুমি একটা বস্তুকে উপর দিকে মারবা, তার মানে কি তুমি অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে মারতেছো না। যখন একটা অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে মারতেছো তখন জি এর মান হয়ে যাবে হচ্ছে মাইনাস, তখন জি হয়ে যাবে কি মাইনাস। আর যখন অভিকর্ষ ত্বরণের মান নিচের দিকে, অর্থাৎ কোন একটা বস্তু উপর থেকে নিচের দিকে নামবে, তখন অভিকর্ষ ত্বরণের মান থাকবে প্লাস। এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা মনে রাখতে হবে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান মাইনাস, কারণ হচ্ছে আমরা অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে, অর্থাৎ উল্টা দিকে আমরা বস্তুটাকে নিক্ষেপ করছি তাই। তাহলে দেখো, আমরা যখন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে বস্তুটা দেখো উপরের দিকে উঠতেছে, একটা নির্দিষ্ট বেগে উঠতেছে না, একটা নির্দিষ্ট বেগে উঠতেছে। ধরো একটা এই যে ইউ আদিবেগ নিয়ে বস্তুটা উপর দিকে উঠতেছে, ঠিক আছে, উপরের দিকে উঠতেছে। এখন দেখো বস্তুটা যে উপর দিকে উঠতেছে, এখন এই যে অভিকর্ষ ত্বরণ এটা নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ এই যে বস্তুটা উপর দিকে উঠতেছে, এখন অভিকর্ষ ত্বরণ কি করছে, বস্তুটাকে নিচের দিকে টানতেছে, উল্টা দিকে অভিকর্ষ ত্বরণ টানতেছে। তাহলে উল্টা দিকে যখন টানতেছে, বস্তুটার বেগ কি করবে, আস্তে আস্তে উপরে উঠতে কমতে কমতে একটা পর্যায়ে এসে জিরো হয়ে যাবে। একটা পর্যায়ে এসে কি করবে, শেষ বেগ হয়ে যাবে জিরো। অর্থাৎ যখন এই বেগটার শেষ বেগ জিরো হয়ে যাবে, ওই ওই জায়গাটা হচ্ছে বস্তুটার হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। অর্থাৎ যেই উচ্চতায় একটা বস্তুর বেগ জিরো হয়ে যায়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে উচ্চতায় বস্তুর বেগ জিরো হয়ে যায়, ওটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এই যে এই উচ্চতাটা বস্তুটার বেগ জিরো হইলো, জিরো হওয়ার পর বস্তুটা কি করবে, আবার নিচের দিকে নামতে শুরু করবে। নি- যখন জিরো হয়ে গেছে বেগ, জিরো হওয়ার পরে বস্তুটা আবার নিচের দিকে নামতে শুরু করবে, ঠিক আছে। তাহলে একটা বস্তু উপর দিকে ইউ আদিবেগ নিয়ে যায়, যাওয়ার সময় বস্তুটার বেগ কমতে থাকে। কেন কমতে থাকে, কারণ অভিকর্ষ ত্বরণ জি এটা নিচের দিকে টানতে থাকে, অর্থাৎ উল্টা টানে। ইউ যায় উপরের দিকে আর জি যায় নিচের দিকে। তাহলে এই যে নিচের দিকে যে টানতেছে, যার কারণে ইউর মান মানে অর্থাৎ এই যে বেগের মান কমতে থাকবে, ঠিক আছে। এটি হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। এখন দেখো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি কি বলছি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান থাকে মাইনাস। যখন জি এর মান থাকে মাইনাস, তখন আমাদের সূত্রগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, সূত্রগুলো কিন্তু চেঞ্জ হবে। সূত্রগুলো কিভাবে চেঞ্জ হবে দেখো, আমরা ওই জায়গায় পড়ছি ইউ সমান ভি সমান ইউ প্লাস জিটি, এই জায়গায় বলছি ইউ মাইনাস জিটি। কারণ কি, এই যে জি এর মান মাইনাস, পরন্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান প্লাস ছিল, তাই এই জায়গায় ছিল প্লাস। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান হচ্ছে মাইনাস, তাই এই জায়গায় হচ্ছে মাইনাস। আরেকটা সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। প্রত্যেকটা জায়গায় মাইনাস হবে, যত জায়গায় জি আছে তত জায়গায় মাইনাস হবে। তাহলে এই জায়গায় আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, সরি। তাহলে এই যে দেখো, আমরা এই জায়গায় এস হবে না, যেহেতু আমরা কি বলছি, পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দূরত্ব, দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি, দূরত্বকে আমরা প্রকাশ করি হচ্ছে এইচ দ্বারা। দূরত্বকে আমরা প্রকাশ করি এইচ দ্বারা, অর্থাৎ এই যে দূরত্ব, এটাকে আমরা প্রকাশ করবো এইচ দ্বারা। তাহলে আমরা এই জায়গায় হচ্ছে এইচ। তাহলে এই যে দুটো, এই যে তিনটা সূত্র, তাহলে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে ছিল ওই জায়গায় প্লাস, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে এই জায়গায় মাইনাস। কেন মাইনাস, কারণ হচ্ছে আমরা এটা হচ্ছে একটা অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে আমরা বস্তুটাকে নিক্ষেপ করতেছি, তার জন্য অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে মাইনাস। এটা হচ্ছে সবসময় মনে রাখবা, যদি কোনো একটা বস্তু নিচের দিকে পড়তে থাকে তাহলে জি এর মান হবে প্লাস, আর যদি কোনো একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করে তাহলে জি এর মান হবে মাইনাস। এইটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র, এই তিনটেই, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র। এইবার দেখো, এই যে এইবার এর মধ্যে আমাদের আরো কয়েকটা সূত্র আছে। আচ্ছা, আমরা এই যে একটা বস্তুকে যে আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম,
এবং নিচের দিকে নিচের দিকে ফালাইলাম, তাহলে এই দুইটা সময়ের মধ্যে আরো কিছু জিনিস ঘটছে। ওটা হচ্ছে কি, আমরা এই যে সূত্রগুলো দিয়ে আমরা একটা সর্বোচ্চ উচ্চতা বের করতে পারবো। এই যে এটা হচ্ছে উচ্চতা, কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা না। আমরা কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা না, এই যেটা বের করছি আমরা হচ্ছে এখন কি করব, এই যে সূত্রগুলো দিয়ে আমরা যে বস্তুটা সর্বোচ্চ উচ্চতা যে উঠছে এইটা বের করব। সর্বোচ্চ উচ্চতার একটা সূত্র আছে, তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতার সূত্রগুলো লিখি এবার। তাহলে সর্বোচ্চ উচ্চতা আমরা কিভাবে বের করবো, তাহলে আমরা লিখি সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতাকে আমরা প্রকাশ করবো হচ্ছে ক্যাপিটাল এইচ দ্বারা, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা সর্বোচ্চ উচ্চতাকে ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করব। তাহলে ক্যাপিটাল এই সূত্রটা কিভাবে আসে, এই সূত্রটা আসে হচ্ছে, দেখো এই যে এই জায়গা আমরা এই যে সূত্রটা এটা থেকে শুরু করবো ভি স্কয়ার থেকে, ঠিক আছে। তাহলে দেখো ভি স্কয়ার, তাহলে দেখো আমরা প্রথমে কি করবো, এই যে সূত্রটা লিখি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। আচ্ছা আমরা একটা কথা বলছিলাম, সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান হয়ে যায় কত, 0। সর্বোচ্চ উচ্চতার শেষ বেগ হচ্ছে 0, তাহলে আমরা বসায় দেই 0 ইউ স্কয়ার মাইনাস 2gh। দেখো এই জায়গায় হচ্ছে 0। এবার আমরা কি করব, আমরা এই যে এই রাশিটাকে মাইনাস 2gh কে এই পাশে নিয়ে আসবো। তাহলে মাইনাসটা এই পাশে আসলে হচ্ছে প্লাস হয়ে যাবে 2gh ইকুয়াল, বাকি থেকে হচ্ছে এই পাশে থেকে ইউ স্কয়ার। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এইচটাকে এই পাশে রাখবো আর এই পাশে নিয়ে আসবো, ইউ স্কয়ার থাকবে উপরে আর নিচে হচ্ছে কি, ইউ স্কয়ার হচ্ছে উপরে আর নিচে হচ্ছে 2g, আর জি মানে হচ্ছে কি অভিসরণ ত্বরণ। এবার যখন আমরা এটাকে সর্বোচ্চ উচ্চতা লিখবো, এটাকে আমরা কি করব, সর্বোচ্চ উচ্চতা লিখবো। যখন আমরা এটাকে সর্বোচ্চ উচ্চতা লিখবো, তখন আমাদের সর্বোচ্চ উচ্চতা হয়ে যায় এইচ। সর্বোচ্চ উচ্চতা হবে হচ্ছে এইচ, এইচ দিয়ে প্রকাশ করবো, সর্বোচ্চ উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করব। তাহলে এইচ ইকুয়াল ইউ স্কয়ার বাই 2g। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার সূত্র, ঠিক আছে। আমাদের কোশ্চেনে বলেছে একটা বস্তু, এই যে এই বস্তুটা টি সময় এত বেগ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, তাহলে তুমি সর্বোচ্চ উচ্চতাটা বের করো। তাহলে তোমার সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে এইচ ইকুয়াল ইউ স্কয়ার বাই 2g, ঠিক আছে। এইবার আমরা সর্বোচ্চ উচ্চতা বের করলাম। এইবার যদি বলে যে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে কত সময়ে সর্বোচ্চ উচ্চতা পৌঁছায়, কত সময়ে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, তাহলে আমরা ওটা কিভাবে বের করব। তাহলে আমরা ওটা বের করবো হচ্ছে কি দিয়ে, আমরা এই যে আরেকটা সূত্র আছে আমাদের, আরেকটা সূত্র ওটা দিয়ে, ওটা হচ্ছে কি, আমরা ওটা বের করবো হচ্ছে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, এই সূত্র দিয়ে বের করব। তাহলে দেখো আমরা কি বলছি সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ ইউ, ইউ সমান 0 না। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ ইউ, সরি, শেষ বেগ ভি ইকুয়াল 0 না। তাহলে সর্বোচ্চ উচ্চতার শেষ বেগ হচ্ছে কি, সর্বোচ্চ উচ্চতা এই যে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এটা, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা যেহেতু শেষ বেগ 0, তাহলে আমরা শেষ বেগটাকে 0 বানাই দেই, ইকুয়াল ইউ মাইনাস জিটি। এবার হচ্ছে আমরা টি এই জিটি কে এই পাশে চলে আসবো, তাহলে জিটি ইকুয়াল ইউ। তাহলে দেখো আমাদের কি আসছে, আমাদের টি ইকুয়াল আসছে হচ্ছে ইউ বাই জি। এটা হচ্ছে এই যে এই সূত্র টি ইকুয়াল ইউ বাই জি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে ওই সময় বের করার সূত্র। একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে, এটা হচ্ছে ওই সময়টা বের করার হচ্ছে সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে কি সূত্র, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে
ও সর্বোচ্চ উচ্চতা আমরা উপরে দিয়ে লিখিয়ে দিয়েছি, সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, h ইকুয়াল w স্কয়ার বাই জি, সরি ইউ স্কয়ার বাই জি। এবার দেখি, এবার হচ্ছে আমাদের বিচরণকাল বের করতে হবে। এবার হচ্ছে আমাদের আরেকটা টার্ম আছে, ওটা হচ্ছে কি, ওই টার্মটা হচ্ছে বিচরণকাল। আচ্ছা বিচরণকাল, তাহলে আমরা বিচরণকালকে কি দিয়ে প্রকাশ করি? টি দ্বারা প্রকাশ করি। এখন বিচরণকাল জিনিসটা আসলে কি? ধরো এই যে, এখন ধরো একটা বস্তুকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, ঠিক আছে, করছো, করার পরে বস্তুটা আবার এই উচ্চতা উঠছে, এটা হচ্ছে বস্তুটার সর্বোচ্চ উচ্চতা। উঠার পরে বস্তুটা কি করবো, আবার নিচের দিকে নামবে। তাহলে দেখো, বস্তুটা উপর দিকে উঠছে আবার নিচের দিকে নামছে। তাহলে এই যে উপর দিকে উঠা থেকে নিচের দিকে নামা পর্যন্ত যেই সময়টা, অর্থাৎ যেই সময়টা বস্তুটা শূন্যে থাকে, যে সময় পর্যন্ত বস্তুটা শূন্যে থাকে, তুমি বস্তুটাকে নিক্ষেপ করার পর থেকে একদম আবার মাটিতে পড়ার আগ পর্যন্ত যে সময়, ওই সময়টাকে বলা হচ্ছে বিচরণকাল। বিচরণকাল অর্থাৎ শূন্যে থাকার সময়। তাহলে আমরা বিচরণকাল অর- অর্থাৎ তুমি যদি বস্তুটাকে টি সময়, বস্তু যদি সর্বোচ্চ উচ্চতা হচ্ছে T1 সময় লাগে, তাহলে বস্তুটা উপর থেকে নিচে নামতে হচ্ছে T2 সময় লাগে। আমরা একটা জিনিস কি জানি, বস্তুটা হচ্ছে উপরে উঠতে যে সময় লাগে, নিচে নামতে একই সময় লাগে। অর্থাৎ আমরা বলতে পারি যে T1 ইকুয়াল T2। ওটা উপরে উঠতেও যদি T1 সময় লাগে, নিচে নামতে T1 এ সময় লাগবে। ঠিক আছে, আমরা তারপর T1 বা T2 তে প্রকার লিখছি। ঠিক আছে, নামার ক্ষেত্রে হচ্ছে T2, উপরের ক্ষেত্রে হচ্ছে T1, কিন্তু এই T1 এবং T2 এর মান সব সময় থাকবে সমান। ঠিক আছে। আচ্ছা আমরা এই যে একটু আগে, আমরা এই যে আগের স্লাইডটাতে দেখো, আমরা টি ইকুয়াল অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা উঠতে যে একটা সূত্র পাইছি না, টি টি ইকুয়াল ইউ বাই জি, সর্বোচ্চ উচ্চতা উঠতে আমরা যে সময়টা পাইছি, ওটা কি পাইছি? সূত্রটা টি ইকুয়াল ইউ বাই জি, এই সূত্রটা পাইছি না? এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় লাগে হচ্ছে টি ইকুয়াল ইউ বাই জি। এখন যদি আমাদের বিচরণকাল মানে কি, বিচরণকাল মানে হচ্ছে আমাদের উপরে উঠতে যে সময় লাগবে এবং নিচে নামতে যে সময় লাগবে, এই দুটো সময় যোগফল। অর্থাৎ আমরা লিখতে পারি কি, বিচরণকাল টি ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি কি, বিচরণকাল টি ইকুয়াল ইউ বাই জি, উপরে উঠতে উপরে উঠতে সময়, তারপর প্লাস নিচে নামতে সময়, আবার আবার নিচে নামতে সময় লাগে ইউ বাই জি। তাহলে আমরা কি লিখতে পারি, টু ইউ বাই জি। এটাই হচ্ছে বিচরণকালের সূত্র, এটি হচ্ছে বিচরণকালের সূত্র, এবং এই বিচরণকাল দিয়ে তোমাদের ম্যাথ আসবে সিকিউতে। ঠিক আছে, এই বিচরণকাল দিয়ে তোমাদের ম্যাথ আসবে হচ্ছে সিকিউতে। তাহলে আমরা এই জায়গায় আমরা তিনটে সূত্র পাইছি। ঠিক আছে, তিনটে সূত্র পাইছি। তো এবার আমরা কি করব, এই যে তিনটে সূত্রটাকে আমরা এই জায়গায় সুন্দর করে লিখি। তো দেখো, এই পেজের এই স্লাইডের মধ্যে আমরা কি করছি, এতক্ষণ ধরে যে আমরা যা কিছু সূত্র বের করছি পড়ছি, সবগুলো আমরা এই স্লাইডের মধ্যে লিখছি। এগুলো হচ্ছে নিক্ষিপ্ত বস্তু থেকে সূত্র থেকে আমরা পাইছি এই সবগুলো সূত্র। আর এই যে এগুলো হচ্ছে আমরা পরন্ত বস্তুর সূত্র। আর এই যে নিক্ষিপ্ত পরন্ত বস্তুর ক্ষেত্রে এই যে প্রথম এইটা, এই সূত্র, এই দুইটা হচ্ছে মেনলি কোথায় থাকে, এমসিকিউতে পাওয়া যায় এই সূত্রের প্রশ্ন। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে আমরা সিকিউতে পাবো। ঠিক আছে, চলো তোমরা সবাই কিন্তু নোট করবা। আর নোট করে কোথায় সাবমিট করবা? আমাদের ক্রিয়েটিভ পাঠশালার ফেসবুক গ্রুপে। তো আমরা ফেসবুক গ্রুপটা হচ্ছে কি, আমরা হচ্ছে ইউটিউব চ্যানেল, এই যে ভিডিও, এটা হচ্ছে আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো ফেসবুক গ্রুপ লিংক। অথবা কি করবা, তোমরা হচ্ছে ডিসক্রিপশন চেক দিও ভিডিও, তাহলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপ পেয়ে যাবে। আর তোমরা আমাদের সাথে যদি ফেসবুকে কানেক্টেড থাকো, তাহলে আমাদের ক্লাসের সকল আপডেট এবং সব ধরনের নোট তোমরা পেয়ে যাবে আমাদের ফেসবুক গ্রুপ থেকে। ঠিক আছে, তারপর এবার আমরা কি করে এই যে প্রবলেমটা সলভ করে ফেলি। ওকে, তাহলে দেখো, এখানে হচ্ছে একটি বালক তার টেপ টেনিস বলটি 35 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের, এই জায়গায় হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো অ্যাপ্লাই হবে। তারপর কি বলছে, 3 সেকেন্ড পর বলটির বেগ নির্ণয় করো। অর্থাৎ এই জায়গায় বলছে, এই যে এটা হচ্ছে একটা বল, এই বলটা একটা বালক কি করছে, উপরের দিকে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পরে তারপর কি করছে, এখানে হচ্ছে বলটা 35 মিটার পার
সেকেন্ড বেগ উপর দিকে নিক্ষেপ করছে। তারপর এখন বলছে হচ্ছে কি 3 সেকেন্ড পর বলটি কত বেগ অর্জন করবে। তাহলে এখানে আমাদের দেয়া আছে হচ্ছে ইউ 35 মিটার পার সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে ইউ, এই বেগে নিক্ষেপ করছে। তারপর আরেকটা দেয়া আছে হচ্ছে টি। এরপর আমাদের নির্ণয় করতে হচ্ছে ভি। এখন দেখো আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কোন সূত্র আছে, যেটা হচ্ছে আমাদের এই দুটা জিনিস দিয়ে আমাদের ভি বের করতে পারি। তাহলে দেখো আমরা সমাধানে যাই। সমাধান, তাহলে দেখো আমরা একটা সূত্র আছে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। এই যে এই সূত্রটা হচ্ছে, আমরা মাইনাস কেন দিছি এই জায়গায়, কারণ হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান মাইনাস হয়, তাই আমরা এই জায়গায় মাইনাস দিছি। তাহলে দেখো আমরা হচ্ছে এখন কি করবো, ইনফরমেশন কি কি দিয়ে আছে ইনফরমেশন গুলো লিখবো। তাহলে আমাদের ইউ দিয়ে আছে, আমরা প্রথমে ইউ লিখি। ইউ ইকুয়াল 35 মিটার পার সেকেন্ড। ওকে। তারপর হচ্ছে টি, টি ইকুয়াল দেয়া আছে হচ্ছে 3 সেকেন্ড। এবার আমাদেরকে, এবার দেখো আমাদের জি, এখানে জির মান দেয়া নাই। জির মান যদি দেয়া না থাকে, আমরা কিন্তু বলছি জির একটা ফিক্সড মান আছে, এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জির মান যদি কোশ্চেনে দেয়া থাকে তাহলে ওইটাই বসাবা, আর যদি কোশ্চেনে দেয়া না থাকে তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাবা। তারপর আমাদের বের করতে হচ্ছে ভি, ভি ইকুয়াল হোয়াট। তাহলে দেখো এবার হচ্ছে আমরা কি করব, মান বসায় দিব। ইউর মান হচ্ছে 35 মাইনাস জি এর মান হচ্ছে 9.8, তারপর ইনটু টি এর মান হচ্ছে 3। তাহলে দেখো এবার আমাদের মান কত আসতেছে। তাহলে দেখো এবার যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে আমাদের মান আসতেছে হচ্ছে 5.6। অর্থাৎ তাহলে আমাদের 3 সেকেন্ড পরে বলটির বেগ হবে হচ্ছে 5.6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। এবার দেখো, এবার এই পাশে আমাদের আরেকটা প্রশ্ন আছে। আরেকটা প্রশ্নটা কি, এবার হচ্ছে দেখো একটি বালক তার ট্যাপ টেনিস বলটি 15 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলো। এখন বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠবে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে নির্ণয় করো। অর্থাৎ এই জায়গায় আমাদেরকে বলছে হচ্ছে ক্যাপিটাল এইচ এর মান বের করতে। কোথায় ক্যাপিটাল এইচ? তাহলে দেখো এই জায়গায় আমাদের দেয়া হচ্ছে ইউ দেয়া আছে, ঠিক আছে। তারপর আচ্ছা দেখো এবার হচ্ছে আমরা সমাধানে যাই। সমাধানে যাই আমরা সর্বোচ্চ উচ্চতার একটা সূত্রটা লিখি। তাহলে সর্বোচ্চ উচ্চতার সূত্র, তাহলে সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল, সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। তাহলে দেখো আমাদের ইউর মান অলরেডি দেয়া আছে, তারপর জি এর মান তো আমরা জানি 9.8, তাহলে আমরা এটা ইজিলি নির্ণয় করতে পারবো। তাহলে দেখো ইউ স্কোয়ার সমান কত, ইউ স্কোয়ার ইউ মানে হচ্ছে 15, এই যে ইউ স্কোয়ার ইউ হচ্ছে 15, আমরা সাইডে জায়গায় সাইড নোট গুলো লিখে নিই তাহলে ভালো হয়। ইউ ইকুয়াল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে জি, জি ইকুয়াল হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এবার হচ্ছে নিচে হচ্ছে 2g, 2 ইন্টু 9.8। তাহলে এবার আমাদের মান কত আসে আমরা দেখি ক্যালকুলেশন করে। তাহলে দেখো আমাদের ক্যালকুলেশন করার পর আমাদের মান আসছে কত, মান আসছে হচ্ছে 11.48, 11.48। তাহলে দেখো উচ্চতা বের করছি, উচ্চতার একক হচ্ছে মিটার, তাহলে 11.48 মিটার। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ বলটির সর্বোচ্চ 11.48 মিটার উপরে উঠবে, ঠিক আছে। এবার চলো আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি। এইবার দেখো এবার হচ্ছে এখানে কি আছে, এই প্রবলেমের ক্ষেত্রে কি আছে, একটি বালক তার ট্যাপ টেনিস বলটি 15 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলো। আচ্ছা একই উদ্দীপক। তারপর প্রশ্ন কি বলছে, বলটির বিচরণকাল। তাহলে আমরা বিচরণকাল মানে কি, বিচরণকাল মানে হচ্ছে টি, ক্যাপিটাল টি। তাহলে আমরা ক্যাপিটাল টি মানে কি, বিচরণকাল বলতে কি বোঝায় আমরা এই জায়গায় আরেকটা বার বুঝাই দিই। ধরো এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি। এখন এই যে বলটা বালকটা কি করছে, বলটা এই জায়গা থেকে উপরের দিকে উপরের দিকে বলটা মারছে। এখন এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এই জায়গাটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা। এখন বলটা এই যে এই জায়গা থেকে এই জায়গায় সর্বোচ্চ উচ্চতা উঠে আবার নিচের দিকে ব্যাক করবে, ঠিক আছে। তাহলে আবার নিচের দিকে আসবে। এই যে এইখান থেকে নিচ থেকে যে মারছে উপর দিকে উঠে আবার নামতে কত সময় লাগছে, এই সময়টা হচ্ছে
বিচরণকাল, অর্থাৎ শূন্যের মধ্যে কত সময় আছে বলটা, এটা হচ্ছে বিচরণকাল। তাহলে আমরা সমাধানে যাই। তাহলে আমরা বিচরণকালের সূত্রটা আমরা জানি, বিচরণকাল সমান কি, বিচরণকাল বিচরণকাল টি ইকুয়াল 2u/g। এটা হচ্ছে আমরা একটু আগেই আমরা প্রমাণ করছি এগুলা। বিচরণকাল টি সমান 2u/g। তাহলে দেখো আমরা এই জায়গায় ইজি জিনিস, 2 ইউর মান হচ্ছে কত, ইউর মান হচ্ছে 15, 2u আর নিচে হচ্ছে জি, জির মান হচ্ছে 9.8। ঠিক আছে, তোমরা সাইড নোট গুলো লিখে নিবা, সাইড নোট গুলো আমি আর লিখতেছি না। তো দেখো তাইলে আমাদের আমরা যদি এখন ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন করলে আমাদের মান আসতেছে হচ্ছে, বিচরণকাল হচ্ছে কত, 3.06, 3.06 সেকেন্ড। তাহলে আমাদের বিচরণকাল আসতে হচ্ছে 3.06 সেকেন্ড, অর্থাৎ এই যে বলটা উপরে উঠতে এবং নিচে নামতে সময় লাগবে হচ্ছে 3.06 সেকেন্ড। এটাই হচ্ছে বিচরণকাল। আমরা কিন্তু প্রত্যেকটা এই সূত্র দিয়ে কিন্তু আমরা ম্যাথ সলভ করে দেখাচ্ছি, এগুলো হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রেও একইভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করবা, শুধুমাত্র হচ্ছে মাইনাসের জায়গায় প্লাস হবে। এটাই, তোমরা এগুলো সুন্দর করে নোট করে আমাদের গ্রুপে আপলোড করে দেবা। ওকে, তারপর হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট প্রশ্ন কি আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি বালক তার ট্যাপ টেনিস বলটি 15 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলো। এখন 10 মিটার দূরত্ব অতিক্রমকালে বলটির বেগ কত হবে? ওকে, তাহলে এই জায়গায় আমাদের কি দিছে, আমাদের এই জায়গায় কি করছে, এই জায়গায় হচ্ছে ইউ দিয়ে দিছে, মানে যেটা উপর দিকে নিক্ষেপ করছে যে বেগ, এটা হচ্ছে ইউ। তারপর আমাদের 10 মিটার, তাহলে এই জায়গায় বলছে হচ্ছে উপরের দিকে যেহেতু, তাহলে এই জায়গায় আমাদের একটা দূরত্ব দিছে এইচ। ঠিক আছে, তারপর আমাদেরকে বলছে হচ্ছে বলটির বেগ নির্ণয় করো, অর্থাৎ ভি নির্ণয় করতে বলছে। এখন তো কোন সূত্র আছে যেটার মধ্যে ইউ, এইচ এবং ভি তিনোটাই আছে? তাহলে দেখো আমরা এরকম একটা সূত্র আছে, কিন্তু সূত্রটা আমরা সমাধান করি আগে ম্যাথটা। আমরা প্রথমে সূত্রটা লিখি। সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো এই জায়গায় মাইনাস কেন, যেহেতু এটা উপরের দিকে নিক্ষেপ করছে, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই জায়গা হচ্ছে মাইনাস, কারণ জি এর মান হচ্ছে এই জায়গায় মাইনাস। তাই তাহলে এই জায়গায় আমরা সাইড নোটটা একটু লিখে নিই। সাইড নোট হচ্ছে কি, সাইড নোট হচ্ছে ইউ, ইকুয়াল 15 মিটার/সেকেন্ড। তারপর হচ্ছে এইচ, এইচ ইকুয়াল 10 মিটার। তারপর জি, তাহলে জি এর মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে জি এর মান হচ্ছে কি 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, এই যে স্কোয়ার। এইবার তারপর হচ্ছে আমাদের মেন মান বের করতে হচ্ছে ভি এর মান। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমাদের ভি এর উপর এখানে কি আছে, একটা রুট আছে না, স্কোয়ার আছে না। আমরা যদি এখন ভি এর মান বার করতে চাই, তাহলে স্কোয়ারটা এই পাশে আসলে কি হবে, স্কোয়ারটা এই পাশে যাবে হচ্ছে রুট আকারে আসবে। তাহলে অর্থাৎ ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা হচ্ছে আমাদের এখন ইকুয়েশন। এবার আমরা হচ্ছে মান বসায় দিব। ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে ইউ এর মান হচ্ছে 15। ঠিক আছে, তাহলে দেখো এবার যদি আমরা মান বসাই, তাহলে ইউর মান হচ্ছে কত, ইউর মান হচ্ছে আমরা 15। তাহলে 15 উপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2। এবার জি এর মান কত, জি এর মান হচ্ছে 9.8, তারপর হচ্ছে ইনটু এইচ, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 10। এবার আমাদের উপরে যেতে একটা রুট আছে, আমরা কি করবো, রুটটা দিয়ে দিব। রুটটা দিয়ে এবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করি। তাহলে যদি আমরা ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে √29। এখন দেখো আমরা যদি, আমরা যদি 29 কে রুট করি, এখন আমরা আমরা কারে রুট করব, আমরা করব হচ্ছে 29 কে রুট। আমরা যদি 29 কে যদি আমরা রুট করি, তাহলে আমরা পাবো হচ্ছে 5.39। তাহলে আমরা কত পাবো, 5.39। এবার যেহেতু ব্যাগ, আর ব্যাগের একক হচ্ছে মিটার/সেকেন্ড, ব্যাগের একক হচ্ছে মিটার/সেকেন্ড, তাহলে আমরা লিখতে পারি যে এই বস্তুটা 10 মিটার দূরত্ব অতিক্রমকালে বলটির বেগ ছিল 5.39 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের এই আজকের ক্লাসের হচ্ছে লাস্ট ম্যাথ। ঠিক আছে, এই ম্যাথটা করলে আজকে আমাদের ক্লাস ক্লোজ করে দেব। তো দেখো আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি। তাহলে দেখো একটি বালক
ট্যাপ তার ট্যাপ টেনিস বলটি 25 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলো, অর্থাৎ এই জায়গায় এটা হচ্ছে কি আদি বেগ, এবং 3 সেকেন্ড পরে বলটি উপরের দিকে কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এই জায়গায় আমাদের কি দিয়ে আছে, একটা সময় দেয়া আছে। তারপর আমাদের কি বলছে, কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ আমাদেরকে এইচ কি কত এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে এই জায়গায় সাইড নোট গুলো লিখে ফেলি। তাহলে আমাদের ইউ দিয়ে আছে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তারপর আমাদের কি দিয়ে আছে, সময় টি, তাহলে টি দিয়ে আছে হচ্ছে 3 সেকেন্ড। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এইচ কত এটা বের করতে বলবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এইচ দিয়ে আসলে এই তিনটা দিয়ে কি সূত্র আছে ওটা আমরা দেখি। সমাধান। ঠিক আছে, তাহলে এবার দেখো আমাদের একটা সূত্র আছে না, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার দিয়ে। তাহলে দেখো এই জায়গায় আমাদের কি কি লাগতেছে, ইউটি ইউর মান আছে, টির মান আছে, এবার আমাদের জির মান তো উপরে দেয়া নাই, কিন্তু জির মান দেয়া না থাকলে আমরা কত ধরবো বলছি, 9.8। এটা হচ্ছে একটা ফিক্সড মান, অর্থাৎ কখন, যদি না তুমি বিষুবীয় অঞ্চলে থাকো, তো বিষুবীয় অঞ্চলগুলো অর্থাৎ মেরু অঞ্চলগুলোতে থাকলে আমাদের এই যে জি এর মান চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমরা নর্মাল অন্য সব সময় কি করবো, আমরা যে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নেব। ঠিক আছে, তারপর দেখো আমরা মান বসাই, ইউর মান হচ্ছে কত, ইউর মান হচ্ছে 25 ইন্টু টি এর মান হচ্ছে 3 মাইনাস হাফ, এখন জি এর মান কত, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি, টি এর মান হচ্ছে 3 স্কোয়ার। এইবার যদি আমরা যদি ক্যালকুলেশনটা করি আর দেখি আমাদের মান কত আসে। দেখো এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3 এর সাথে 25 গুণ করলে হচ্ছে 75 মাইনাস, এবার দেখো আমরা যদি এই জায়গায় এইটা যদি পুরোটা ক্যালকুলেশন করি 9.8 এর সাথে 3 স্কোয়ার মানে 9 গুণ করি, তারপর 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 44.1। এইবার যদি আমরা যদি 44.1 কে 1 কে 75 থেকে বিয়োগ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 30.9। এইটাই হচ্ছে বস্তুটা 3 সেকেন্ডে উপরের দিকে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ বস্তুটা কি করবে, 3 সেকেন্ডে 30.9 মিটার উপরের দিকে যাবে। এটা হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। তাহলে দেখো আমাদের কত সবগুলা কিন্তু আমাদের যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যতগুলো সূত্র ছিল আমরা সবগুলা সূত্র দিয়ে ম্যাথ করছি, করাই দিছি। এরপর তোমরা কি করবা, এই যে আমরা যে ম্যাথ সলভ করতেছি, তো এই জায়গায় জয়ে এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক কমপ্লিট করার পর যে যত বেশি ম্যাথ গুলা সলভ করবা তার বেসিক তত বেশি স্ট্রং হবে। তা তুমি যদি বেশি বেশি করে ম্যাথ সলভ করো তাহলে তোমার সিকিউতে কিন্তু আটকাবা না, কারণ এই যে এই জায়গায় ম্যাথ সলভের ক্ষেত্রে তোমার সিকিউ গুলা সবগুলা দেখবে যে কোশ্চেন গুলা চলে আসছে এবং সবগুলা টাইপ ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা কিন্তু কি বলছি, আমরা হচ্ছে কি একটা একদম প্রবলেম সলভিং একটা ক্লাস নিয়ে আসবো, শুধুমাত্র ওটার মধ্যে কি করবো, আমরা সবগুলা এই সূত্র দিয়ে আমরা ম্যাথ সলভ করব। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্তই। তো এই ক্লাসটা যারা করছো, তোমরা যারা নোট করছো, নোটটা কোথায় সাবমিট করবা, নোটটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবা। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ক্রিয়েটিভ পাঠশালা। ঠিক আছে, আর ক্রিয়েটিভ পাঠশালার এই যে ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিব হচ্ছে আমরা ইউটিউবের কমেন্ট বক্সে, এবং ফেসবুকের যে এই যে ক্লাসের ডিসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের লিংক পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।